নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে মানে কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাড়িতে সবজি, মাছ, মাংস না থাকলে এমন একটা রেসিপি আপনারা তৈরি করতে পারেন যেটা দিয়ে পুরো এক থালা ভাত কিন্তু আপনাদের বাড়ির সকলেই খেতে পারবে। ভীষণ মজাদার একটা রেসিপি, সোয়াবিন আর ডিম দিয়ে আমি এটা তৈরি করেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। তার সঙ্গে নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন। তো সয়াবিনটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এবারে দেখুন আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে জল মানে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার। ধুয়ে নেওয়ার পর এখন একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে আমি সয়াবিনগুলোকে হাতের সাহায্যে চিপে চিপে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেওয়ার কারণ হলো আমি সয়াবিনটাকে একটু গুঁড়ো করে নেব, মানে একটু পেস্ট মতো করে নেব। তো তার জন্য আমি এর মধ্যে মানে মিক্সারের জারের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, আমি একদম মানে দানা দানা রেখে পেস্ট করেছি, মানে সোয়া কিমা টাইপের করেছি। তো সোয়াবিনের কিমা টাইপের করেছি। তো সোয়াবিনের কিমাটা আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে আমি যে বাদবাকি সোয়াবিনটা রয়েছে সেটারও করে নেব। তো আমি বাদবাকিটা করে নিয়েছি। দেখুন অনেকটা পরিমাণই হয়েছে, আর যতটা পরিমাণ হয়েছে ফ্যামিলিতে যদি আপনারা 5 থেকে 6 জন থাকেন তাহলে তো অবশ্যই খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি দেখুন খুব সুন্দরভাবে এটা করে নিয়েছি। এবারে এর মধ্যে কি কি মশলা দেব এটা আপনাদের দেখাবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটাকেই দিয়ে দিলাম। আমি আরও একটু দিলাম, দেওয়ার পর মানে মোট দিলাম আমি এখানে 1 টিস্পুন মতো। এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ। তো লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আমরা যখন গ্রেভি করব তখন কিন্তু লবণ দেব। এবারে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। এবারে দিয়ে দেব এর মধ্যে ধনে জিরে গুঁড়ো। এটা রোস্টেড ধনে জিরে গুঁড়ো আমি বাড়িতেই করে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে ধনে আর জিরেটাকে ভেজে তারপর আমি শুকনো মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম দেব। আপনাদের কাছে যদি 3টে ডিম থাকে তাহলেও দিতে পারেন, তবে 2টো ডিম দিলেই কিন্তু বেটার হবে 1 কাপ সয়াবিনের জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। এখানে 2 টেবিল স্পুন মতো বেসন দিয়ে দিলাম। দেওয়ার পর 1 টেবিল স্পুন মতো বেসন আমি এখানে দিয়ে দিলাম। তো অবশ্যই 1 টেবিল স্পুন বেসন দেবেন, খুব বেশি দিলে কিন্তু সেটা ভালো লাগবে না। তো বেসনের পরিমাণটা বুঝেই দিতে হবে। প্রথমে আপনারা 1 টেবিল স্পুন দেবেন, দেওয়ার পর যদি মনে হয় তাহলে আপনারা আরও সামান্য দিতে পারেন, মানে হাফ চামচ মতো দিতে পারেন। যাই হোক দেখুন আমি একটা চামচের সাহায্যেই খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপ। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে চারিদিকটা চাড়িয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই। তো আপনারা যদি এরকম টাইপের পাত্র ব্যবহার করেন এই রান্নার ক্ষেত্রে তো খুবই ভালো হয়। তো দেখুন আমি এখন তেলটা চাড়িয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছিলো। তারপর আমি এর মধ্যে সয়াবিনের যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে মানে পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর চামচের পেছন দিক দিয়ে পুরোটা একদম দেখুন ভালো করে আমি চাড়িয়ে দিচ্ছি। বেশ সুন্দর একটা গোল শেপ তৈরি করে দিতে হবে একদম সমানভাবে, তাহলে দেখতেও সুন্দর হবে। আর এটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি, অথচ ভীষণ টেস্টি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে না ট্রাই করেন তাহলে কিন্তু সত্যিই খুব মিস করবেন। তাই আমার অনুরোধ আপনারা বাড়িতে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢেকে দেব। 2 মিনিট বাদে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। তো ততক্ষণের জন্য আমি কিছু কাজ করে নেব, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো দেখুন আমি এখানে একটা চপিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। তো টমেটোটাকে আমি এখানে মিহি চপ করে নেব।
যদি আপনাদের কাছে এরকম চপিং বোল না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বটি বা ছুরির সাহায্যে চপ করে নিতে পারেন, অথবা মিক্সিতে টমেটোটাকে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন আমার এটা চপ করা হয়ে গেছে। তো এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি পেঁয়াজ এগুলোকেও এইভাবে চপ করে নেব। তো একই রকমভাবে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এবারে মিহি চপ করে নেব। তো আমাদের তো মিহি চপ করতে অনেকটাই টাইম লাগে, তো যদি আমাদের কাছে এরকম বল থাকে তাহলে তো খুবই ভালো হয়, আর না থাকলে আপনারা মিক্সিতে একটু হালকা করে ঘুরিয়ে নিয়ে জাস্ট হালকা দানা দানা রেখে পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারেন। একদম মিহি পেস্ট করলে সেটা একদম ভালো লাগবে না, একটু দানা দানা রেখে পেস্টটা করে নিতে পারেন। যাই হোক, দেখুন আমি এখানে চপিং বোলের সাহায্যে এই দেখুন মিহি করে কুচিয়ে নিলাম। এবারে আমরা দেখে নেব যেটা আমরা বসিয়েছিলাম প্যানের মধ্যে, তো সেটা কত দূর হলো। তো দেখুন আমি এখানে একটা খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করছি, কিন্তু আমার মনে হলো যে এটা এইভাবে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে মাঝখান থেকে, তার জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালাটা মাপের হতে হবে অবশ্যই। তো দেখুন আমি এটাকে থালাটা দিয়ে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে আবারও কিন্তু সঙ্গে সঙ্গে উল্টো পিঠটা, মানে যেদিকটা হয়নি কাঁচা রয়েছে সেদিকটা প্যানের দিক করে আমি দিয়ে দিলাম। এবারে আবার ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব লো ফ্লেমে রেখে। তো 3 মিনিট 4 মিনিট বাদে ফিরে এসেছি। এবারে আমি এটাকে সেম প্রসেসে, মানে যেভাবে আমি প্লেটের ওপরে রেখে এটাকে উল্টেছিলাম ঠিক সেভাবে এটাকে উল্টে নেব। দেখুন আমি আবারও চেষ্টা করলাম, কিন্তু আমার মানে উল্টাতে গেলে মনে হলো যে এটা হয়তো ভেঙে যেতে পারে, জিনিসটা পুরো খারাপ হয়ে যাবে। সেই কারণে দেখুন আমি আবারও একটা প্লেটের মধ্যে নিয়ে দেখুন কি সুন্দরভাবে উল্টিয়ে গেছে, আর দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? এবার এটাকে আমি ঠান্ডা করতে রাখবো। আবারও সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল, কারণ আমরা এখন গ্রেভি করব। এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। খুব বেশি পরিমাণ বলতে আমি খুব বেশি তেলে কখনোই রান্না করি না। আপনারা যারা আমার রেসিপিগুলো ফলো করেন তারা অবশ্যই জেনে থাকবেন এই জিনিসটা। তো খুব কম তেলেও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায়। আমার কাছ থেকে আপনারা এই টিপসগুলো অবশ্যই পেয়ে যাবেন, কিভাবে খুব কম তেলেও সুন্দরভাবে রান্না করা যায়। তো দেখুন এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ, কারণ একদম একটুখানি জাস্ট ছিটিয়ে দিয়েছিলাম, কারণ আলুগুলো দেওয়াতে হয়তো জল ছিটকাতো সেই কারণে। তো দেখুন আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম এবং আলুগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে চারিদিকটা ভালো করে ভেজেও নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি রান্না করব। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা আরও অনেকটা বেশিও দিতে পারেন, কিন্তু আমি কম তেল দিয়েই রান্নাটা করছি। আর কম তেলে রান্না খাওয়াটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, অনেক বেশি ভালো থাকা যায় কম তেলে রান্না করলে। তো দেখুন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে, আর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই হতে দেব। তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম আমি, আর দিলাম শুকনো লঙ্কা দিয়ে এবার একটু জাস্ট ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজা করতে হবে, একটু নরম হওয়া পর্যন্ত ভাজা করব। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভাজা করতে করতে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। তো দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে কালার। এবারে আমি এর মধ্যে টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবারে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভাজা করে নেব। টমেটো চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আপনারা এই জায়গা টমেটো কেচাপও দিতে পারেন খুব সামান্য, তবে এখন না, সেটা আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন যদি আপনাদের কাছে টমেটো না থাকে তাহলে। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা অবশ্যই এখন পুরোপুরিভাবে দিলাম, মানে আমার যতটা লবণ প্রয়োজন এই তরকারিটার ক্ষেত্রে ততটা পরিমাণে লবণটা দিলাম। দেওয়ার পর দেখুন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। এতে করে টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে যাবে, একেবারেই নরম হয়ে যাবে, যেটা কিন্তু গ্রেভির জন্য একদম পারফেক্ট। তো দেখুন একদম ভালো করে নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলো। প্রথমেই দিয়ে দেব এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, তারপরে দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা সম্পূর্ণ আমি কালার, একটা সুন্দর কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা আমি দিলাম, তবে এটা কিন্তু কোনো ঝাল হবে না।
এবারে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, অবশ্যই কাঁচা লঙ্কার ঝালটাই এখানে আমার আসবে। তো কাঁচা লঙ্কার পেস্ট আমি মোটামুটি 1.5 চামচ মতো দিলাম। দেওয়ার পর এর মধ্যে সামান্য মশলার বাটি ধোয়া জল দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর আমি যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাতে করে কিন্তু কোনো রকমভাবে ঝাল হবে না। আপনারা ওটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা সম্পূর্ণভাবে অপশনাল। আমি জাস্ট একটা সুন্দর কালারের জন্য কিন্তু ওই লঙ্কার গুঁড়োটা এখানে ইউজ করেছি। তো দেখতে খুব আকর্ষণীয় লাগে এরকম একটা লঙ্কার গুঁড়ো দিলে। তো অবশ্যই আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিলাম, কারণ আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে এখন আমার কষাতে হবে। তো মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে আমি এই মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আমার স্টেপ বাই স্টেপ রেসিপি আপনাদের কেমন লাগছে, মানে রেসিপিটা যেভাবে আমি দেখাচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণভাবে ভালো করে বলে বুঝিয়ে দেওয়াটা, তাতে করে যাতে আপনাদের রান্না করতে সুবিধা হয় বা নতুন রাঁধুনি যারা তাদের যাতে সুবিধা হয়, তার জন্য আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো আমাকে অবশ্যই জানাবেন যে আমি এভাবে বললে আপনাদের অসুবিধা হচ্ছে কি না। তো দেখুন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ এই রান্নায় চিনি ছাড়া কিন্তু একেবারেই ভালো লাগবে না। তার জন্য একেবারেই সামান্য, মানে একটা চামচের 4 ভাগের 1 ভাগ। তো দেওয়ার পর আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছি। তারপরে যে মানে সোয়াবিন আর ডিমের যে অমলেটটা আমরা করে রেখেছিলাম সেই অমলেটটাকে এখন আমরা কেটে নেব। ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এবার কেটে নেব। তো আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আপনারা অবশ্যই কাটতে পারেন। তো চাইলে চৌকো করেও কাটতে পারেন, আমি একটু তেচড়া করে মানে বরফি করে কাটবো। তো এইভাবে করলেও খুব সুন্দর ধোকা টাইপ লাগে দেখতে। অথবা আপনারা চাইলে কিন্তু আপনারা চৌকো করেও কাটতে পারেন, এর থেকে ছোটো ছোটো সাইজ করেও কাটতে পারেন। তো আমার ফ্যামিলিতে যেহেতু আমরা 3 জন, সেই আন্দাজেই আমি এটাকে কাটলাম। তবুও কিন্তু খুব ভালোভাবে দুবেলা ভালোভাবে হয়ে যাবে। তো দেখুন এখানে আমার মশলাটা কিন্তু আলু দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম, আর আপনারা দেখতে পেলেন ঢাকনার যে ভাপের যে জলটা সেটা পড়লো তরকারির মধ্যে। তো তাতে করে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে ভালোই হলো। জলটা আমার আর দিতে হবে না এখানে কষানোর জন্য। তো দেখুন খুব ভালো করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দারুণ কষানো হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে এই সময়টা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এখানে আমি 1.5 কাপ মতো গরম জল দিলাম। তবে গরম জলের পরিমাণটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, কারণ এই অমলেটটা কিন্তু জল টানবে প্রচুর পরিমাণে। আমি 1.5 কাপ দিলাম, কারণ আমি গ্রেভিটা খুব বেশি রাখবো না, সেই কারণে, মানে খুব বেশি পাতলা করব না সেই কারণে। যাই হোক, জলটা দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর অবশ্যই করে কিন্তু গরম জল দেবেন। এরকম ধরনের গ্রেভি জাতীয় সমস্ত রান্নাতে গরম জল দেওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ গরম জল দিলে খুব টেস্টি হয়। আর কাঁচা জল দিলে কিন্তু একেবারেই ভালো লাগে না, পানসে একটা ভাব চলে আসে। সেই কারণে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল দেবেন। তো দেখুন আমার আলুটা সেদ্ধ হয়েছিল না, সেই কারণে আমি দেখে নিলাম। দেখে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এই সময় চাইলে একটু গরম জল অ্যাড করে দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেবো না, আমি এইটুকুই রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, যেটা আমি বাড়িতে শুকনো কড়াইয়ের মধ্যে করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ঘি। গরম মশলা যেহেতু আমি গোটা দিয়েছি, সেই কারণে গরম মশলা আমি এখানে আর দেবো না। তো আমি কিন্তু আগে থেকেই ঘি আর রোস্টেড যে ধনে জিরে গুঁড়োটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিলাম। এরপরে যে অমলেটটা করে রেখেছিলাম সেই অমলেটটা দিয়ে দেব। এতে করে কি হলো, এতে করে যে ঘি আর রোস্টেড ধনে জিরে গুঁড়োটা সেটা পুরো ঝোলের মধ্যে মিশে গেল। এবারে যদি আমরা অমলেটটা দিই তাহলে কিন্তু সমস্ত অমলেটের মধ্যেই ওই গন্ধটা ছড়িয়ে যাবে। আর যদি আমরা পরে দিতাম তাহলে কিন্তু এক জায়গায় হয়ে থাকতো, ফলে একটা বা দুটো ধোকার মধ্যেই খুব ভালো করে প্রবেশ করতো, তাছাড়া কিন্তু হতো না, মানে টেস্টটা খুব ভালোভাবে আসতো না। সেই কারণে আমি আগে থাকতেই দিলাম। দেওয়ার পর আমি এটাকে দেখুন এর মধ্যে অমলেটের পিসগুলোকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর চেষ্টা করব একটু ডুবিয়ে দেওয়ার, এই দেখুন একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি।
এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেম করে ফুটিয়ে নেব। তো আমার মনে হয়েছিল যে একটু জলের পরিমাণটা কম, তার জন্য আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। অবশ্যই করে কিন্তু এই সময় গরম জলটাই দিতে হবে, কখনোই কিন্তু ভুলেও কাঁচা জল দেবেন না বা ঠান্ডা জল দেবেন না। এখানে একটু সামান্য গরম জল দিলাম, কারণ মনে হচ্ছিল যে জলের পরিমাণটা একেবারেই কম হয়ে গেছে, সেই কারণে। তো দেওয়ার পর এবারে আমি এটাকে হাই ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন আমাদের এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পুরোপুরি সার্ভ করার জন্য। চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ আপনাদের সম্পূর্ণ রেসিপিটাকে বুঝিয়ে দেওয়ার। যদি আপনাদের তারপরেও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটাও আমাকে জানাবেন। আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গেও আমার রেসিপিটাকে শেয়ার করতে পারেন, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে আরও অনেকেই আমার রেসিপিটাকে জানতে পারবে এবং দেখে বাড়িতে ট্রাই করতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত। আমার সমস্ত পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো খান, সুস্থ থাকুন।